নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বললেন প্রধানমন্ত্রী। কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সরকার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পর দেশ গণতন্ত্রের পথে চলতে শুরু করেছে। গণতান্ত্রিক এই যাত্রায় নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশনে জাতীয় আইনগত সহায়তা দিবসে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, দেশের একজন নাগরিকও যেন বিচার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় যারা বছরের পর বছর কারাগারে বন্দী, তাদের আইনি সেবা নিশ্চিতে সরকার কাজ করে যাবে। অর্থনৈতিক অসচ্ছলতায় কেউ ন্যায় বিচার বঞ্চিত হয়ে কারাগারে থাকা মানবাধিকারের লঙ্ঘন। সরকার দেশের মানুষের মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। লিগ্যাল এইডের মাধ্যমে সাধারণ মানুষ যেন প্রাথমিক আইনি সহায়তা গ্রহণ করতে পারে সেই সুব্যবস্থা সরকার নিশ্চিত করবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। যে কোনো রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ও শান্তির ভিত্তি হচ্ছে ন্যায় বিচার। সব যুগেই মানুষ যা চেয়েছে তা হলো বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, যেখানে তারা সমমর্যাদা এবং অধিকার নিয়ে বসবাস করবে। সমতা, সহমর্মিতা এবং পারস্পরিক আস্থা একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অবশ্যই অপরিহার্য। সুতরাং আমি বলবো, ন্যায় বিচার শুধু আদালত বা আইনের বিষয় নয়, এটি একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের ন্যায় বিচার পাওয়ায় সুগম করতে লিগ্যাল এইড ফান্ড তৈরি করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রেগোরিয়েচিভ খেজিন। সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড। বর্তমান সরকার কোস্টগার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই বাহিনীর বহরে হেলিকপ্টার সার্ভিস যোগ করা হবে, আরও 10,000 জনবল বৃদ্ধি করা হবে। এতে করে অতীতের তুলনায় বহুগুণ সক্ষমতা বৃদ্ধি পাবে কোস্টগার্ডের। সকালে আগারগাঁওয়ে কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া কোস্টগার্ড প্রতিষ্ঠা করেন। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ নানান বিষয়ে কাজ করছে এই বাহিনীটি। তাদের নিয়মিত টহলের কারণেই সমুদ্রপথ নিরাপদ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও সুন্দরবন রক্ষায় বিশেষ ভূমিকা পালন করছে কোস্টগার্ড। এ সময় গত 1 বছরে সুন্দরবনে অভিযান সহ নানা কর্মসূচি তুলে ধরেন মন্ত্রী। এর আগে বাহিনীটির মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেন, কোস্টগার্ড সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এই বাহিনী। কোস্টগার্ডের জন্য আগামীতে হেলিকপ্টার সহ মেরিটাইম সার্ভেইলেন্স সিস্টেম
ও রেস্কিউ ড্রোন ক্রয়ের পরিকল্পনা আমাদের রয়েছে। এই বাহিনীর আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করে প্রায় 10,000-এ উন্নীত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। আধুনিক জাহাজ ও অত্যাধুনিক সিস্টেম সমূহ বাংলাদেশ কোস্টগার্ড বহরে সংযোজিত হলে এই বাহিনীর অপারেশনাল সক্ষমতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বহুগুণে বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। তাছাড়া কোস্টগার্ড সদস্যদের বাসস্থান সংকট দূরীকরণে মিরপুর জোয়ার সাহারা এলাকার বাউনিয়া এবং পূর্বাঞ্চলে জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। নিরাপদ পানি পাওয়া নিয়ে বস্তির মানুষ সবচাইতে বৈষম্যের শিকার হয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সকালে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, মাটির ওপরের পানির দিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। কিভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করা যায়, ব্যবহার করা যায়, এসব বিষয়ে প্রাধান্য দিতে হবে। অনুষ্ঠানে হাতিরঝিল, বুড়িগঙ্গা ও আশুলিয়ার পানি দূষণমুক্ত রাখতে কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন মন্ত্রী। আমি বরাবরই আশাবাদী মানুষ। বাংলাদেশের মানুষই সমস্ত পরিবর্তন আনে। এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে, এই চেঞ্জ আমাদেরকে আনতে হবে। আমাদের যে মানদাত্তা, আমাদের চিন্তাভাবনা যে আমরা ডিপ টিউবওয়েল বসাবো আর পানি নেব, এটা বাদ দিয়ে দিই। লেট আস ট্রাই যে আমরা কীভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করব, সেটাকে আমরা কিভাবে আমাদের শহরের লোকগুলোকে বাঁচিয়ে যাব। আমার ঢাকা শহরের পাশে আগে অনেক নদী ছিল, ওয়াটার ক্যাচমেন্ট ছিল। আপনি অত দূর যাওয়ার দরকার নেই। আপনার এই যে হাতির ঝিল, এই হাতির ঝিল থেকে পানিটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, এই পানি দিয়ে তো আপনি ঢাকা শহরের অনেকটা কাভার করতে পারবেন। এটা আমার বিশ্বাস। আমার মনে হয় আপনারাও এটাও চিন্তা করতে পারেন। দ্বিতীয়ত, আপনার আমাদের এই যে আপনার পশ্চিমে আশুলিয়ার পাশে দেখবেন পানি জমে সবসময় থাকছে, ক্যাচমেন্টটা থাকছে। এখানে বৃষ্টির পানিকে ধরে রাখার জন্যে আমরা যদি সেই প্রজেক্টে যাই এবং সেখান থেকে পানি সরবরাহ করি, তাহলে আমরা কিন্তু অনেকটা লাভবান হব বলে আমি মনে করি। বর্তমান সরকার সমাজ, রাজনীতি ও রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে। সমস্যা সমাধানে সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে শরণার্থী ও অভিবাসন বিষয়ক এক কর্মশালায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি দেশের রাজনীতিতেও দুর্যোগ সৃষ্টি হয়েছিল, তাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সৃষ্টি হয়েছে। কর্মশালায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন। এতদিন যেখানে শুধুমাত্রই আর্থসামাজিক কারণ অথবা পরিবেশগত কারণটাই ছিল, সেখানে একটা রাজনৈতিক সমস্যাও যে একটা বড় সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে, তাও কিন্তু আবিষ্কার হয়েছে, ডিসকভার হয়েছে, তাই তো। তো ফলে বোঝাই যায় যে দেশের পলিটিক্যাল প্রসেস কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। একটা প্রাকৃতিক দুর্যোগের কারণের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগটাও ওই পরিমাণ ভয়াবহতা এখানে ছিল, এবং সেখান থেকে আমরা একটা সুযোগ লাভ করেছি। জনগণের অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা দেশে একটা নির্বাচিত সরকার পেয়েছি, এবং সেই সরকার প্রধান ক্ষমতায় আসার আগ থেকেই এ ব্যাপারে বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং তা বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের তরফ থেকে আন্তরিকতা চালিয়ে যাচ্ছি। দেশে জঙ্গি আছে। আওয়ামী লীগ সরকারের আমলে যা অতিরঞ্জিত করে দেখানো হতো, তবে অন্তর্বর্তী সরকারের এই নিয়ে ছিল গা ছাড়া ভাব, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা আরও বলেন, জঙ্গি শূন্যের কোটায় নামিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে সরকার। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রে দুজন নাগরিক হত্যাকাণ্ডের বিষয়ে তিনি জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে খোঁজ খবর রাখছে সরকার। মাদক অভিযান নিয়ে জানান, সরকার সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে চায়, এ কারণে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এখন পর্যন্ত ৩৫ জন গ্রেফতার হয়েছে এবং সীমান্ত হত্যা ৭৫% কমেছে বলেও জানান প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। জঙ্গিবাদ জিরো কোঠায় নিয়ে আসা আমাদের লক্ষ্য, সেটা কতটা পেরে উঠবো আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করব জিরোর কাছে নিয়ে আসার জন্য, কারণ আমি এই প্রবলেমটা স্বীকার করি এবং এটা অনেক বেশি বাড়াতে চাই না। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
নানা সংকট পেরিয়ে অবশেষে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রিঅ্যাক্টরে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম লোডিংয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎপাদন প্রক্রিয়া। মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন ও রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জানান, প্রথম ইউনিটে জ্বালানি লোডিং প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী কয়েক মাসের মধ্যেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নদী ভাঙনের কারণে ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা বরাইদ এলাকায় ধলেশ্বরী নদীর ভাঙন রোধে অস্থায়ী প্রাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় স্থানীয়রা জানায়, প্রতি বছর বর্ষা মৌসুমে ধলেশ্বরী নদীর ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয় তাদের। এই প্রতিরক্ষা কাজ দ্রুত বাস্তবায়ন হলে অনেকটাই স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান সহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৪২ লক্ষ টাকার যে প্রকল্পটা এসেছে, এটা হলো আসলে টেম্পোরারি, আপাতত বর্ষাকালটার জন্য ভাঙনটা যাতে রোধ হয় সেজন্য এই কাজটা ধরেছি। কিন্তু আমাদের কিন্তু দীর্ঘমেয়াদী প্রকল্প আছে, যেটা অলরেডি আমরা ডিও দিয়েছি এবং আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সে প্রকল্প স্থায়ীভাবে যাতে নদী শাসন করা যায় সে প্রকল্পগুলি কাজে আমরা হাত দিচ্ছি। ওই প্রকল্পগুলি নিয়ে আশা করি পর্যায়ক্রমে আমরা নদী শাসন দিয়ে যাতে নদী ভাঙ্গাটা রোধ করা যায় সেদিকে এই সরকার কাজ করবে। কুষ্টিয়ায় বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জব্দকৃত প্রায় ২.৫ কোটি টাকা মূল্যের অবৈধ তামাকজাত পণ্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। দুপুরে কুষ্টিয়া পৌরসভার ভাগাড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব পণ্য বিনষ্ট করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় পরিচালিত আটক তামাক ও তামাকজাত পণ্য বিনষ্টকরণ কর্মসূচির আওতায় এই ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয়। ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের যুগ্ম কমিশনার এবং ধ্বংস কমিটির আহ্বায়ক মোহাম্মদ মারুফুর রহমান। তিনি জানান, কাস্টমস, বিজিবি ও পুলিশ সহ বিভিন্ন সংস্থার অভিযানে জব্দকৃত এসব অবৈধ তামাকজাত পণ্য সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এখানে মূলত জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলোকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের আওতাধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ডিভিশন কুষ্টিয়ার উদ্যোগে এখানে তামাক এবং তামাকজাত পণ্য ধ্বংসের উদ্যোগ গ্রহণ করেছি আমরা। এগুলো মূলত চোরাচালানের দায়ে আটককৃত ছিল এবং এগুলো পরবর্তীতে আইনি সব ধরনের প্রক্রিয়া শেষ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্তকৃত পণ্যই আসলে আজকে ধ্বংসের কার্যক্রম নেওয়া হচ্ছে। এগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপর বিজিবি, তারপর কাস্টমস ভ্যাট বিভাগ, আমাদের 2টা সার্কেল আছে, কুষ্টিয়া সার্কেল 1 এবং 2, এবং বিভিন্ন সংস্থা কর্তৃক বিভিন্ন সময় আটককৃত তামাক ও তামাকজাত পণ্য আমাদের দীর্ঘদিনের মাল জমেছিল। এইগুলাকে আমরা ধ্বংস করা এবং রাষ্ট্রের জনস্বার্থ এবং পরিবেশ সুরক্ষার জন্য আমরা আজকে এই ধ্বংস কার্যক্রম গ্রহণ করছি। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে শান্তি আলোচনা এখনো অনিশ্চিত থাকায় নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1973 সালের ওয়ান পাওয়ার রেজুলেশন অনুযায়ী সামরিক অভিযান চালিয়ে যেতে হলে 1 মের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হবে ট্রাম্পকে। তা না হলে আইন অনুযায়ী অভিযান গুটিয়ে নিতে হবে মার্কিন বাহিনীকে। তবে এই অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় যৌথ প্রস্তাব পাশ হতে হবে, যা এখনো পর্যন্ত হয়নি। এ বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, 60 দিনের সময়সীমা আরও 30 দিন বাড়াতে চাইলে প্রেসিডেন্টকে লিখিতভাবে কংগ্রেসকে জানাতে হবে। 90 দিনের সীমা পার হওয়ার পর কংগ্রেস নতুন অনুমোদন না দিলে মার্কিন সেনা মোতায়েন
বন্ধ করার বাধ্যবাধকতা রয়েছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাই আগামী 1 মের মধ্যে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে ডোনাল্ড ট্রাম্পকে, যা ইরান যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দক্ষিণ সুদানের রাজধানী জুবার দক্ষিণ পশ্চিমে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 14 যাত্রী সবাই নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে সিটি লিংক এভিয়েশন পরিচালিত সেন্সা 208 ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। যাত্রাপথে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায়। বিমানটিতে একজন পাইলট সহ মোট 14 জন ছিলেন, যাদের মধ্যে সকলেই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 12 জন দক্ষিণ সুদানের নাগরিক এবং 2 জন কেনিয়ার নাগরিক ছিলেন। এদিকে প্রাথমিক প্রতিবেদনে খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আইপিএলে বৈভব সূর্যবংশীর দুর্দান্ত পারফরমেন্স শুধু ভারতেই নয়, ক্রিকেট দুনিয়ার সর্বত্রই আলোচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেও আলোড়ন তুলেছেন এই 15 বছর বয়সী ব্যাটার। তবে এই কিশোর ব্যাটারের নির্ভীক ব্যাটিং নিয়ে নানা প্রতিক্রিয়ার ভিড়ে পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও টিভি উপস্থাপক নুমান নিয়াজ এক অনুষ্ঠানে এবার মজার ছলে একটি প্রশ্ন তুলেছেন। বলেছেন, সূর্যবংশীর ব্যাটে কি কোনো এআই চিপ বসানো আছে কিনা ব্যাটটি চেক করা উচিত। যেমন WAD ডোপ টেস্ট করে ওর ব্যাটকে ল্যাবে পাঠানো দরকার। হয়তো সে ব্যাটে এআই চিপ ব্যবহার করছে। পরে তিনি বলেন, সূর্যবংশী ব্যাটিং শক্তির চেয়ে বেশি নির্ভর করে টাইমিং ও টেকনিকের উপর। তিনি বলেন, 18 বছর হলে শরীরে পেশি তৈরি হয়, বাইসেপ ট্রাইসেপ, কিন্তু মাত্র 16 বছর বয়সে এমন অসাধারণ পারফরমেন্স রীতিমতো বিস্ময়কর। স্পেনের গ্রীষ্মকালীন দলবদলের বাজার জমে উঠতে বড় চমক দিতে যাচ্ছে বার্সেলোনা। আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে এবার লিগ প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের তারকা হুলিয়ান আলভারেজকে দলে ফেরানোর পরিকল্পনা করছে কাতালান জায়ান্টরা। সংবাদ মাধ্যম ESPN-এর এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। সংবাদ মাধ্যমটি বলছে, বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরওয়ার্ড আলভারেজকে নিয়ে ইতোমধ্যে আতলেতিকোর সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে বার্সা। মূলত রবার্ট লেভানদোভস্কির সম্ভাব্য বিকল্প হিসেবে 26 বছর বয়সী এই স্ট্রাইকারকে ভাবছে ক্লাবটি। এছাড়া ইতালির ক্লাব ইউভেন্টাস ও AC মিলানও তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। তবে আলভারেজকে দলে টানা কোনো ক্লাবের জন্য মোটেও সহজ হবে না। আতলেতিকো তাকে 120 মিলিয়ন ইউরোর কমে ছাড়তে রাজি না হলেও বার্সা আশা করছে খেলোয়াড়ের ব্যক্তিগত আগ্রহ চুক্তি সহজ করতে পারে। এদিকে আলভারেজের বার্সায় যাওয়ার গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন তার এজেন্ট ফার্নান্দো হিদালগো। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর, বললেন প্রধানমন্ত্রী। কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।